আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু গ্রুপে বলেন তো, যারা এখনো ঢুকে নাই তাদেরকে ক্লাসে ঢুকতে গ্রুপে বলে দেন। আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? হ্যালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তারা আস্তে আস্তে জয়েন হোক, আমরা শুরু করি। তাদের জন্য ওয়েট করার দরকার নাই। আচ্ছা, so আজকে হচ্ছে আমরা মার্জিন এন্ড প্যাডিং এর কাজটা আগে একটু দেখবো, এরপর হচ্ছে বাকি কাজ দেখবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে HTML colon 5, এটা তো আমরা পারি সবাই। টেমপ্লেট, এটার নাম দিলাম টেমপ্লেট। এরপর হচ্ছে লিঙ্ক, স্টাইল সিএসএস, টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, ঠিক আছে। সো ফার্স্টে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমরা মার্জিনের কাজটা পরে দেখবো, আগে হচ্ছে আমরা প্যাডিং এর কাজটা শিখবো। তো আমি হচ্ছে এখানে একটা এইচওয়ান ট্যাগ নিয়ে হেডিং লিখলাম, প্যাডিং জাস্ট এতটুকু লিখে রাখলাম। এটা হচ্ছে আমার হেডিং হিসেবে থাকবে। এরপর হচ্ছে আমরা S2 ট্যাগ নিলাম। এরপর হচ্ছে এটার পরে লরিমের আমি 10 ওয়ার্ড নিলাম। লরিমের 10 ওয়ার্ড নিলাম। ওকে, তো এটার জন্য আমি একই সাথে এটার ভিতরে একটা ক্লাস ধরে দিব। ক্লাসটার নাম থাকবে হচ্ছে রো 1। ওকে, তো এটার জন্য আমরা চারটা ক্লাস দিব, দুইটা, তিনটা, চারটা। ওকে, রো 1, রো 2, রো 3, রো 4। তো এটা দিয়ে কি আমরা প্যাডিং এর কাজটা শিখবো। জাস্ট কি আমরা এখানে প্যাডিং এর কাজটা শিখবো। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা আগে একটু দেখবো এটা কি অবস্থা আছে। তো এই অবস্থা এখন পর্যন্ত আমাদের আছে, ঠিক আছে। তো আমরা এখানে যে কাজটা করব, এই চনের জন্য আমরা ডিজাইন গুলো আগে করে নিব। এই চনের জন্য নিব টেক্সট অ্যালাইন সেন্টার, এটার কাজ তো জানি, সেন্টারের কি কাজ। তারপরে হচ্ছে এটার জন্য নিব ব্যাকগ্রাউন্ড রেড, কালার নিব হচ্ছে রেড কালার নিলাম। এরপর হচ্ছে এটা কালার নিব হোয়াইট। ওকে, এটা হচ্ছে আমার কি হেডিং আকারে আসবে। ওকে, প্যাডিং কথাটা আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে প্যাডিং এর কাজ। সো প্যাডিংটা কি আমার হেডিং আকারে আসছে। সো এখন হচ্ছে এগুলোর জন্য আমরা প্যাডিং এর কাজগুলো শিখবো। সো প্যাডিং এর চারটা কাজ, সেটা হচ্ছে আমি একটা একটা করে দেখাই। ডট রো অন, রো ওয়ান, ঠিক আছে। রো অনের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি একই সাথে একটু সবগুলো লেখা নেই। ডট রো ওয়ান, আমার যেহেতু চারটা সেকশন, আমি চারটা সেকশনটা একসাথে লেখা নিই, ঠিক আছে। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে লাইন, এন্ড সবগুলোর জন্য সেম ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড লাইন দিলাম।
এরপর দিলাম টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, তিনটা লাইন একসাথে করলাম, আর এটা হবে টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, তো সবগুলো এখন লেখা কি আমার মাঝখানে আসবে, এন্ড ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার আসবে, লাইম কালার। এটার কাজ এতটুকু আমরা আগের ক্লাসগুলোতেই শিখলাম। সো এখন হচ্ছে প্যাডিং জিনিসটা কি। প্যাডিং জিনিসটা হচ্ছে আমি যখন প্যাডিংটা দিব, আমি এখানে আরো একটা সেকশন দরকার আছে, রো 5। ওকে, তো আমার এখানে আরো একটা সেকশন বানিয়ে নিব, কন্ট্রোল টি, এটার নাম দিলাম হচ্ছে রো 5। ওকে, সো আমার কি এখানে আরো একটা সেকশন চলে আসলো। কাজ শেষ আমার এতটুকু। সো এখন হচ্ছে ফার্স্ট আমরা প্যাডিংটা দেখবো। সো আমরা যখন প্যাডিং দিব, একটা প্যাডিং এর কাজ কি আমার চারপাশ থেকে, একটা উপরের পাশ, নিচের পাশ, এবং কি আমার ডানে আর বামে, আমার কি চারটা দিক থেকে, তো চারপাশ থেকে কি একটা জায়গা নিবে। সো এটা হচ্ছে আমার রো অনের ভিতরে যখন আমি শুধু প্যাডিং নিব, প্যাডিং নিব হচ্ছে 20 পিক্সেল। আমার চারপাশ থেকে কি 20 পিক্সেল পরিমাণ কি একটা প্যাডিং নিবে। যে এপাশ থেকেও নিছে, কারণ এপাশেরটা আমরা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এপাশের পুরো কালারটি অলরেডি ধরা আছে। তো সেই জন্য কি আমরা এটা প্যাডিংটা এপাশ থেকে নিছি কিনা, আর লেফট এন্ড রাইট সাইড থেকে কি এই জিনিস দুই সাইড থেকে কি আমরা বুঝতে পারতেছি এটা, কিন্তু উপরে এন্ড নিচ থেকে বুঝতে পারতেছি যে 20 পিক্সেল পরিমাণ কি আমার একটা প্যাডিং নিছে। সো প্যাডিংটা যদি আমি এখানে আরো বাড়াই দেই, যদি দেই এখানে 40 দেই, এরপরে দেখেন এই যে 40 পিক্সেল পরিমাণ কি একটা প্যাডিং নিছে। তো এখন আমরা একটা একটা কাজ দেখবো যে কোনটার কোন কাজ করে। তো আমরা এখন এটার জন্য দেবো প্যাডিং টপ, মানে কি আমার এই যে উপরের যে জায়গাটা নিছে আমরা শুধু কি করব, শুধু উপর থেকে কি জায়গাটা নিব। তো এটা হচ্ছে এইখানে করব, প্যাডিং টপ হচ্ছে 20 পিক্সেল, রো অনের জন্য এই যে প্যাডিং টপ কি 20 পিক্সেল। তো এখন যদি আমরা বটম থেকে প্যাডিংটা নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি রো 3 এর ভিতরে করব প্যাডিং বটম, এখানে এটাও দিলাম হচ্ছে 30 পিক্সেল। তো এই যে 30 পিক্সেল এটা দিলাম, এটা কি আমার প্যাডিংটা কি নিচ থেকে নেবে, এই যে নিচ থেকে কি একটা জায়গা নিছে, মানে ব্যাকগ্রাউন্ড সহ। প্যাডিং এর কাজ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সহ কাজ করে, এটাকে বলা হচ্ছে প্যাডিং। এরপরে যদি এটার জন্য নেই প্যাডিং, প্যাডিং লেফট, প্যাডিং লেফট হবে 200 পিক্সেল। এখান থেকে কি 200 পিক্সেল পরিমাণ এই লেখাটা এদিকে সরে যাবে, এই যে এখান থেকে কি লেখাটা কি এই সাইডে সরে গেছে, এটা হচ্ছে প্যাডিং লেফট এর কাজ। এরপরে যদি দেখি আমরা প্যাডিং রাইট এর কাজ, রাইট এর কাজটা কি হবে, আমার যে এই লেখাটা আছে এই লেখাটা এই সাইড থেকে জায়গা নিয়ে এই সাইডে চলে আসবে। তো এই সাইড থেকে যদি এই সাইডে চলে আসে, সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে প্যাডিং রাইট, প্যাডিং রাইট এটাও দিব হচ্ছে 250 পিক্সেল। ঠিক আছে, এরপর যদি রিলোড দেই, এই যে আমার এইখান থেকে কি এটাই এই সাইডে কি সরে আসছে। এই গেল হচ্ছে আমার একটা সেকশনের কাজ, প্যাডিং এর কাজ। সো এইটার ভিতর থেকে আমি মার্জিনের কাজটাও একসাথে বুঝাই দেই। আমি এটার জন্য ফার্স্টে মার্জিনটা নিব, সেম ভাবে একটার ভিতরে আমার বারবার করার দরকার নাই, একটার ভিতর থেকে আমি বুঝাই দিতেছি। সো আমার যে রো অনটার জন্য শুধু প্যাডিং নিছিল, এখন দেব হচ্ছে শুধু মার্জিন, মার্জিন দেব হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, তো মার্জিনটা হচ্ছে কি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, আমার চারপাশ থেকে কি খালি স্পেস নেবে, শুধু কি খালি একটা জায়গা নেবে। যখন রিলোড দিলাম আমার কি উপর থেকেও জায়গা নিল, এই যে এই সেট থেকেও 30 পিক্সেল, এই সেট থেকেও 30 পিক্সেল, উপর থেকেও 30, নিচ থেকেও কি 30 পিক্সেল। যদি আমি এখানে পিক্সেলটা বাড়াই দেই, যে 70 পিক্সেল দিলাম শুধু মার্জিন, এই যে এখন কি আমার সেকশনটা কি আরো ছোট হয়ে গেল, উপর থেকেও কি 70 পিক্সেল নিল, মানে এটা হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডটাকে কি ছোট করে ফেলে। এরপরে আমি এখানে আরো কিছু কাজ আছে এটার জন্য, মার্জিনের জন্য। সো আমি হচ্ছে মার্জিন টপ করব বা মার্জিন বটমটা করব ফার্স্টে। তো মার্জিন যখন বটম দিব, তখন কি এই যে একটা ফাঁকা স্পেস আছে ব্যাকগ্রাউন্ডে কি আমার একটা হোয়াইট কালার আছে না, এই যে হোয়াইট কালারটা আছে, সো এটা কি আরো নিচে নাইমা আসবে যখন আমরা কি এটার জন্য মার্জিন বটম দিব। এই যে রোড 2 এর ভিতরে দিব কি মার্জিন বটম,
মার্জিন বটম দিব হচ্ছে 40 পিক্সেল। আমার কি এখন নিচ থেকে কি একটা মার্জিন নেবে 40 পিক্সেল পরিমাণ, এই যে 40 পিক্সেল পরিমাণ কি একটা মার্জিন নিছে। এখন যে সেকশনটা আছে এটার জন্য করব লেফট, মার্জিন লেফট, মার্জিন লেফট, এটাও দিলাম হচ্ছে 50 পিক্সেল। আপনারা হচ্ছে ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। এখানে হচ্ছে জাস্ট আমি কাজগুলো আপনাদেরকে বোঝাই দিতেছি যে কোনটার কি কাজ। এই যে লেফট থেকে কি 50 পিক্সেল পরিমাণ কি জায়গা নিবে। তো এরপরে দেখবো হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপের কাজ কি যে উপর থেকে যে এই সেকশনটা ফাঁকা আছে সো উপর থেকে কি একটা স্পেস নিয়ে নিবে, এটা হচ্ছে মার্জিন টপের কাজ। সো এই কাজটা করবো হচ্ছে রো 4 এর ভিতরে। মার্জিন টপ এটা দিব হচ্ছে 60 পিক্সেল। তো 60 পিক্সেল দেওয়ার পরে আমি যদি রিলোড দেই যে উপর থেকে কি আমার একটা মার্জিন নিয়ে নিছে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে মার্জিন রাইট। আমার কি আরেকটা সবগুলোর জন্য কি চারটা করে সেকশন থাকে, প্যাডিং এর জন্য চারটা সেকশন, লেফট রাইট টপ বটম, আর মার্জিনের জন্য মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, তারপর হচ্ছে মার্জিন রাইট। জাস্ট কি আমার চারটা সেকশন থাকে সবগুলোর জন্যই। তো এখন যেটা দেখবো মার্জিন রাইট, মার্জিন রাইট এটা দেব হচ্ছে 90 পিক্সেল। তো 90 পিক্সেল যখন দেবো আমার যে মার্জিনটা আছে এখান থেকে কি 90 পিক্সেল পরিমাণ কেটে যাবে। এই যে 90 পিক্সেল পরিমাণ কি এই সাইডে চলে আসছে। এটা হচ্ছে কি আমাদের মার্জিনের কাজ গেল। মার্জিন এন্ড প্যাডিং এর কাজ কি আমরা একসাথে শিখে ফেললাম। তো এখানে একটু লিখে রাখি আমি, প্যাডিং প্লাস মার্জিন। প্যাডিং এন্ড মার্জিনের কাজ কি আমার কমপ্লিট। প্যাডিং এন্ড মার্জিনের কাজ আমরা সবাই বুঝতে পারছি। সো এখন হচ্ছে সিএসএস পেজ স্টুডিওর কাজ করব আমরা। তো এখান থেকে আমরা সরাসরি আবারও এইচএম ট্যাগটা দিব হেডিং হিসেবে সিএসএস পেজ স্টুডিও। ওকে, সো সিএসএস পেজ স্টুডিও জিনিসটা হচ্ছে এটা একটা স্টাইলের কাজ। সো এখানে হচ্ছে আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নেওয়ার পরে আমি হচ্ছে না এখানে পি ট্যাগটা পি স্টার এখানে নিব হচ্ছে পি ট্যাগটা নিব হচ্ছে আমি 6 বার নিব, এখানে 7 বার নিব, ঠিক আছে। স্যার হচ্ছে এখানে আমি লোডিং 6 দিলাম। জাস্ট আমার এখানে লোডিং এর কি 6 ওয়ার্ড থাকবে। সো এখন হচ্ছে আমার একসাথে কমপ্লিট হইলো। সিএসএস পেজ স্টুডিও গুলো কি এইভাবে আসলো। তো ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে এটার জন্য আমরা সরাসরি পি ট্যাগটা ধরে কাজ করব। আচ্ছা আমি আজকে কাজটা একটু অন্যভাবে করি। সো আমি এখন চাইতেছি এই যে কাজটা আমি পি ট্যাগের কাজটা আমি এচটিএমএল ফাইলের ভিতরে করব। সো এচটিএমএল ফাইলের ভিতরে যখন আমরা কাজটা করব সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে একটা স্টাইল ট্যাগ নিতে হবে। স্টাইল, স্টাইল ট্যাগ নিয়ে এটার ভিতরে আমার সাজাইতে হবে। এটার ভিতরে সরাসরি পি ট্যাগটা ধরবো, পি ট্যাগটা ধরার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার জন্য দিব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সো আমি যদি এখন দেখি একটু কাজটা হয় কিনা, এই যে টেক্সট অ্যালাইন কি আমার সেন্টারে চলে আসছে। সবগুলো কি আমার লেখাগুলো কি সবগুলো কি সেন্টারে চলে আসছে। এটা হচ্ছে কি এইভাবে কাজটা করে, মানে স্টাইল শীটে মানে এইচটিএমএল ফাইলের ভিতরেও কি সিএসএস করা যায়। সো কাজটা যেহেতু এখানে করা যায় সো আমরা এই কাজটা এখানেই করব, এখান থেকে এখানে। সো স্টাইল শীটে আমরা কাজটা করতেছি না। তো টেক্সট এলাইনটা সেন্টারে নিয়ে আসার দরকার নেই, এটা হচ্ছে আমরা অন্যভাবে নিয়ে আসবো। সো এটার জন্য একটা দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে রেড। তারপর হচ্ছে এটার জন্য একটা কালার দিব হোয়াইট কালার। এরপর এটার জন্য একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ দিব হচ্ছে 30 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ দিলাম। এরপরে হচ্ছে এটার জন্য আরো দিতে পারি। আচ্ছা আপাতত একটু দেখি আমি একটা একটা সেকশন বুঝাই দিছি। এই হচ্ছে আমার সেকশন গুলো কি এইভাবে চলে আসলো সবগুলা। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি স্টাইল শীটের ভিতরে, যেহেতু আমরা এখানে একটা স্টার বাটন নিব স্টার। এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মার্জিন 0 আর প্যাডিং 0। আমার যে খালি স্পেস গুলো আছে এই স্পেস গুলো কি আমি একবারে কাইটা ফেলবো। আমি যত ট্যাগই নিই না কেন, আমরা যখন কোন একটা ট্যাগ নিব তখন কি এটার জন্য কি একটা স্পেশাল ভাবে কি একটা মার্জিন থাকে আর একটা কি প্যাডিং থাকে। সো আমরা কি করবো মার্জিন এন্ড প্যাডিং গুলো যাতে না থাকে সো সেগুলো হচ্ছে একবারে মুছে ফেলবো।
সো মুছে ফেলার জন্য আমার ফার্স্টে কি করতে হবে, এখানে একটা স্টার নিব, স্টার নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে লিখবো মার্জিন 0, এরপর হচ্ছে কি প্যাডিং 0, এরপর হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। জাস্ট কি এই তিনটা জিনিস একটা ওয়েবসাইট যখন তৈরি করবে এই তিনটা জিনিস অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? কারণ আর না হলে কি বারবার করে কি এটার ভিতরে মার্জিন 0 প্যাডিং 0 বারবার করে কি ধরাই দিতে হবে। তো সেক্ষেত্রে কি আমার এগুলো কি এই জিনিসটা লিখতে হবে। এরপর হচ্ছে যখন রিলোড দিলাম এখন কি সবগুলো কি একটার ভিতরে চলে আসলো। আর সিএসএস প্রেসিডিও কি প্রেসিডিও এটাও কি এটার ভিতরে ঢুকে গেছে। তো এটার জন্য আমরা যেহেতু এটাকে হেডিং হিসেবে নিছি, সো এটার ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিব। এরপর হচ্ছে মার্জিন বটম 50 পিক্সেল। এটার কি মার্জিনটা একটু উপরে উঠিয়ে দিব, জাস্ট এতটুকুই কাজ আমার। ওকে, মার্জিনটাকে কি আমি আলাদাভাবে করে নিলাম কারণ যাতে এটার সাথে এটা ম্যাচিং না করে, কারণ এটাও রেড কালার এটাও রেড কালার। সো এগুলোর জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রেসিডিওর যেই কাজ। ওকে, তো প্রেসিডিও যে কাজটা করে আমাদের মূলত সেটা হচ্ছে যে আমরা পিট একটা ধরলাম, পিট একটার জন্য এখন একটা ওয়াইড দিব। ওয়াইড দিব হচ্ছে 600 পিক্সেল। ওকে, এটা 600 পিক্সেল পরিমাণে একটা ওয়াইড থাকবে, যে এতটুকুর ভিতরে কি সম্পূর্ণ আমার লেখাটা আছে। সো লেখাটার জন্য আমার আরো একটু দরকার আছে, সো এখানে আমি 800 দিলাম একসাথে, যাতে একটু সুন্দরভাবে সাজায় নেয়। ওকে, ঠিক আছে। 800 পিক্সেলের ভিতরে কি সম্পূর্ণ লেখাগুলো আছে, সাজানো আছে। সো এগুলাকে এখন মাঝখানে নিয়ে আসতে হবে। সো এখানে যদি মাঝখানে নিয়ে আসি সেক্ষেত্রে আমার যেটা করে নিয়ে মার্জিন 0, এরপর হচ্ছে অটো। আমরা যখন কোন একটা সেকশনের জন্য মার্জিন 0 অটো দেবো তখন কি এটা অলরেডি মাঝখানে চলে আসবে, কারণ এটা আমি আগের ক্লাসটা বুঝাইছি যে যখন দুই দিক থেকে টানবে যখন মার্জিন 0 অটো দিব মানে এটা কি মাঝখান বরাবর থাকবে, এক কথায় সরাসরি এটা মাঝখানে থাকবে। জাস্ট এতটুকুই। মার্জিন 0 অটোর কাজ হচ্ছে এটা মাঝখানে নিয়ে আসবে আমার এই সেকশনটাকে সম্পূর্ণ। সো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমার এই সেকশনটাকে কি এখন আলাদা করতে হবে। সবগুলোর জন্য কি একটা প্যাডিং নিব সবগুলোর জন্য। তো সরাসরি এখানে নিব হচ্ছে প্যাডিং, প্যাডিংটা নিব হচ্ছে 15 পিক্সেল। ওকে, সবগুলোর জন্য আলাদা আলাদা একটা প্যাডিং নিয়ে নিবে। ওকে, সবগুলো কি এক একটা প্যাডিং নিয়ে নিল, কিন্তু এখানে আমার কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা হইতেছে না। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটাকে কি সুন্দরভাবে কি আলাদা করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা আলাদা করতে চাই সো সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন টপ দিব হচ্ছে 5 পিক্সেল। সো এখন কি সবগুলোর জন্য কি এক একটা স্পেস নেবে 5 পিক্সেল পরিমাণে। এই যে এখন কি আমার লেখাটা দেখতেও কি অনেকটা সুন্দর লাগতেছে। দেখেন কি আমার সেকশনটা কি এরকম, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে কিন্তু এরকম অনেক সেকশন থাকে যে এরকম সুন্দরভাবে এখানে অনেক প্রশ্ন থাকে, মানে এখানে প্রশ্ন গুলাই করা থাকে, এগুলোর আবার অ্যান্সার দেওয়ার জন্য এখানে বাটন থাকে। সো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে সবগুলাই শিখবো। সো এখন কি আমার এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে কি আমার ফার্স্টের যে এটার জন্য কি আমরা আরো কিছু স্টাইল করতে পারি। সো স্টাইল করার জন্য আমি এখন এই কাজটা যদি এখানে করি বা এখানেই করি, যেহেতু এখানে করতেছি। সো পিটেকটা আবার ধরলাম, পিটেকটা ধরার পরে আমি এখানে দুইবার কোলন দিলাম। কোলন দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার কথাটা লেখার পরে আমার যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে এখানে এটার জন্য একটা ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজ আমি আগেরটা দিছিলাম 30, সো এটা দিব হচ্ছে 45 পিক্সেল। তাহলে আমরা এটার কাজটা বুঝতে পারবো। সো ফার্স্ট লেটার যখন আমি এখানে দেখেন এটার কাজটা কিভাবে করছি সেটা হচ্ছে একটা পিটেক নিছি, পিটেক নেওয়ার পরে একবার ক্লোন দিছি, কোলন দেওয়ার পরে এখানে লিখছি ফার্স্ট লেটার, জাস্ট এতটুকু লিখছি। এরপর হচ্ছে এখানে একটা ফন্ট সাইজ 45 পিক্সেল দিছি। সো ফার্স্ট লেটারে যে কাজটা করবে আমার সেটা হচ্ছে যে আমার যে এলটা আছে, এরপর ডি আছে, কিউ আছে, এ আছে, এম আছে, ভি আছে, মানে প্রতিটা ওয়ার্ডের মানে প্রতিটা সেকশনের যে প্রতিটা লাইনের এটা ফার্স্টের একটা ওয়ার্ড আছে। সো ফার্স্টের ওয়ার্ডটার জন্য আমার ফার্স্টের যে লেটারটা আছে এই লেটারটা কি আমার 45 পিক্সেল পরিমাণ কি এটা বড় হয়ে যাবে, যেহেতু আমরা ওখানে ধরাই দিছি কি ফার্স্ট লেটার। সো এখন যদি আমি রিলোড দেই এই যে আমার লেখাটা কি বড় হয়ে গেছে। এই যে এলটা বড় হয়েছে, ডিটা বড় হয়েছে, কিউটা বড় হয়েছে, এটা বড় হয়েছে,
ভিটা বড় হয়েছে, আইটা বড় হয়েছে। সো এখন এটার জন্য আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে এর জন্য আমরা যদি কালার দেই যে ইয়েলো, ইয়েলো কালারটা দিলাম। সো এখন কি কি কাজ করবে, এটা একটা কি ইয়েলো কালার হয়ে গেল। তো এখন যেহেতু সেকশনটা এভাবে সুন্দর লাগে না, সো আমরা চাইতে পারি কি এখান থেকে যে একটু স্পেস নেবে সবগুলোর জন্য, কি এই লেখাগুলো থেকে কি যাতে একটু স্পেস নেয়। আর আমার এখানে ফন্ট সাইজটা আর একটু বাড়াই দেয় যাতে আরো সুন্দর লাগে। সো 55 করলাম। এন্ড হচ্ছে আমি এটার জন্য হচ্ছে প্যাডিং লেফট, প্যাডিং লেফট করলাম হচ্ছে 5 পিক্সেল, মানে 5 পিক্সেল পরিমাণ কি একটু প্যাডিং নেবে যাতে কি দেখার একটা সৌন্দর্য থাকে। তো এই যে দেখেন এবার কি আমার সেকশন গুলো দেখতে কি আরো আগের থেকে কি আরো সুন্দর লাগতেছে। সো এখন যদি আমি এখানে দেই যে মার্জিন লেফট, মার্জিন লেফট যদি দেই 10 পিক্সেল, আমার যে বাইরের যে লেখাগুলো আছে সেগুলো কি 10 পিক্সেল পরিমাণ স্পেস নিয়ে। আচ্ছা, মার্জিন লেফটটা কাজ করবে না, এটা হচ্ছে মার্জিন রাইট সাইড থেকে কাজ করবে। মার্জিন রাইট 10 পিক্সেল। সো যেহেতু আমার লেখাটা রাইট সাইডে আছে আর লেফট সাইড হচ্ছে এইটা, সেখানে হচ্ছে মার্জিন রাইট, এই যে রাইট থেকে কি একটু স্পেস নিয়ে নিচ্ছে। সো এই কাজটা আমরা হচ্ছে মার্জিন মানে প্যাডিং রাইট করেও করতে পারি এন্ড হচ্ছে মার্জিন রাইট করেও করতে পারি। সো আমরা এই কাজটাকে দুই ভাবেই করতে পারি। তো এটার জন্য আমার ওয়েটটা আরেকটু বাড়াই দিতে হবে কারণ এই লেখাটা আবার নিচে চলে আসছে। সো ওয়েট হচ্ছে আমি এখানে দিয়েছিলাম 800 পিক্সেল, সো 850 করে দিলাম। সো আমি 50 পিক্সেল পরিমাণ কি ওয়েটটা আরো বাড়িয়ে নিলাম। ওকে, যাতে কি আমার লেখাটা কি এখন দেখেন সেকশনটা কি দেখতে কি অনেকটাই সুন্দর লাগতেছে। সো এইটার জন্য আমাদের আরো কাজ আছে, সেটা হচ্ছে যে আমার যে এল গুলো আছে এটার জন্য আমরা সবগুলোর জন্যই আমি সরাসরি এখানে যদি ফন্ট ফ্যামিলি করি, ফন্ট ফ্যামিলির কাজ কি সেটা আমরা জানি যে লেখাগুলোর স্টাইল চেঞ্জ করে। লেখাকে কি আমরা বিভিন্ন আকার আকৃতির করতে পারি, সেটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলির কাজ। সো এবার দেখেন এই যে লেখাগুলো কি সবগুলো কি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আবার লেখাগুলোর ওয়েটটা বেড়ে গেছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমার ওয়েটটা আরো একটু বাড়িয়ে দিতে হবে। একবার আমি 950 করে দিলাম, আরো 100 পিক্সেল পরিমাণ কি ওয়েটটা বাড়িয়ে নিলাম। এবার কি একদম আমার পারফেক্ট, আমার লেখাগুলো কি দেখতে কি একবারে সুন্দর লাগতেছে। সো এখন আমরা এটার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এলটার জন্য আমরা ফন্ট ফ্যামিলি আলাদাভাবে করতে পারি। আলাদাভাবে করার জন্য আমি যদি এখানে ফন্ট ফ্যামিলিটা ধরাই দেই, ফন্ট ফ্যামিলিটা দিলাম হচ্ছে মনো স্পেস। ওকে, সো এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি এইটার লেখার স্টাইলটা কি চেঞ্জ হয়ে গেল। শুধু এই যে এই লেখাগুলো কি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই লেখাগুলো কি ঠিক আছে। আমার কি এই লেখাগুলো কি সবই ঠিক আছে, জাস্ট আমার কি মেন যে বড় বড় ওয়ার্ড গুলা মানে বড় বড় লেটার যেগুলো বড় করছি আমি সেগুলো কি চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমার একটা সেকশন স্টাইল। সো এটার জন্য আমরা এখন আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে এখানে দিলাম হচ্ছে লাইন। সো আমরা যখন এটার ব্যাকগ্রাউন্ড দিব খুবই বাজে লাগবে, জাস্ট এটার জন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, জাস্ট এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিলাম, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা কখনোই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আরো অনেক কাজ করতে পারবো, কিন্তু এখানে এটার কোনো প্রয়োজনই নেই। সো আগে যেটা করছি সেটাই সুন্দর ছিল। সো সবকিছুর হচ্ছে একটা মানানসই বিষয় আছে। সো এটা আমার আর দরকার নাই, জাস্ট আগের মতোই ঠিক আছে। এখন কি আমার সেকশনটা কি দেখতে কি অনেকটা সুন্দর লাগে। সো এখন যদি আমরা কোন একটা লোগোকে সাজাই, যদি কোন একটা লোগো তৈরি করি, ধরেন সাপোজ আমি যদি এখানে একটা, আচ্ছা লোগোটা পরে করতেছি, এটার জন্য আমরা যদি হোভার ইফেক্ট ধরি, আবারও পিটারটাকে ধরতে হবে, এই ক্লোন দিতে হবে। এখানে হচ্ছে ডবল ক্লোন দেব, ক্লোন একটা না ডবল ক্লোন, ফার্স্ট লেটার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আগে দিব হচ্ছে আবারও ক্লোন দিব, এরপর দিব হচ্ছে হোভার, হোভার ইফেক্ট। সো হোভার ইফেক্টটার কাজ কি এটা হচ্ছে আমরা অবশ্যই জানি সবাই। এর জন্য ফন্ট সাইজ থাকবে 30 পিক্সেল, তারপর হচ্ছে ট্রানজিশন থাকবে এটার 2 সেকেন্ড, তারপরে হচ্ছে এটার জন্য একটা কালার থাকবে, পিঙ্ক কালার থাকবে বা হট পিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, জাস্ট এতটুকু এনাফ। এখন কি করবে, আমার যখন আমি এটার উপরে মাউস পয়েন্টারটা নিব, এটার উপরে যখন মাউস পয়েন্টারটা নিব আমার কি লেখাটা ছোট হয়ে যাবে, আমি হচ্ছে কি আমার আগের মতো করে কি হয়ে যাবে, কিন্তু একটা পিঙ্ক কালার আসবে।
সো রিলোড দেওয়ার পরে আমি যদি এটার উপরে মাউস পয়েন্টারটা নেই, এখানে কাজ করতেছে না। তো যাই হোক, ফার্স্ট চাইল্ডের জন্য এক্সট্রা ভাবে হোভার ইফেক্ট গুলো কাজ করে না, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার জন্য সরাসরি হোভার ইফেক্ট ধরবো, ক্লোন হোভার। তো এটার জন্য ফন্ট সাইজটা আমরা হচ্ছে 20 করে দিতে পারি। ওকে, এই যে দেখেন, আমি যখন মাউস পয়েন্টারটা নিতেছি, এটা কি আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। যে যেটার উপরে নিব সেটা কি আমার ছোট হয়ে যাইতেছে, মাউস পয়েন্টারটা নেওয়ার সাথে সাথে আরেকটা কি হট পিঙ্ক কালার ধরতেছে, মানে কি আমার কি ফন্টের সাইজটা 20 পিক্সেল পরিমাণ হয়ে যাইতেছে। তো এরপরে লাস্ট যে কাজটা দেখাবো সেটা হচ্ছে, আমি আরো একটা কাজ দেখাবো এটার জন্য। সেটা হচ্ছে আমি এখানে HTML ফাইলের ভিতরে পি ট্যাগ আরো একটা নিব, এখানে নিব। আচ্ছা, এটা হচ্ছে এইখানে এই টেক্সটাইল সেটার পরে নিব, পি এখানে দিব হচ্ছে লরিম 200। আমি পি ট্যাগের পরে লরিমের 200 পরিমাণ একটা স্পেস নিয়ে নিলাম, 200 এর। সো এই সেকশনটা হোভার ইফেক্ট ধরতেছে, এই যে কারণ আমার হচ্ছে পি ট্যাগে হোভার ইফেক্ট করা আছে অলরেডি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করণীয়, আমরা পি ট্যাগটাকে অন্য একটা ট্যাগ বসাই দিব এখানে। পি ট্যাগ কাইটে এখানে দিতে পারি হচ্ছে আমরা S3 ট্যাগ। ওকে, আমরা হচ্ছে এই কাজটা S3 ট্যাগ দিয়ে করব। এই হচ্ছে আমাদের H3 ট্যাগ। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার জন্য আমার যে ফার্স্ট, আমার কিন্তু সবটা কিন্তু একটা ট্যাগের ভিতরে আছে, কিন্তু এটা আলাদা একটা সেকশনের জন্য কি আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব, ফার্স্ট লাইন, ওকে, ফার্স্ট লাইনের জন্য কি স্পেশাল ভাবে ডিজাইন করতে পারি শুধু ফার্স্ট লাইনের জন্য। তো সেক্ষেত্রে আমার যেটা করণীয়, আমি যদি এইখানে এই ফাইলের ভিতরেই করি, সেক্ষেত্রে হচ্ছে আমি এইখানে কাজটা করি। এটার পরে আমি এখানে একটা H3 ট্যাগ নিলাম, H3 ট্যাগটা ধরলাম, এটার পরে H3 টা ধরলাম। এটা আমরা ট্যাগ নিয়ে কাজ করব, যেহেতু একটা কাজ আমাদের, সেক্ষেত্রে হচ্ছে ট্যাগ নিয়ে কাজ করবো। H3 এর জন্য আমার এখানে এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো দরকার নেই, সরাসরি আমরা কাজটা করি। ডবল কোলন দিব, এখানে দিব হচ্ছে ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন কথাটা লিখে দিব, এই যে সেম কথাটা কি এখানে লিখে দিব। ফার্স্ট লাইন কথাটা লেখার পরে আমি এটার জন্য একটা কালার দিব, কালার দিব হচ্ছে রেড কালার। তো এখন যদি রিলোড দেই, আমাকে ফার্স্ট লাইনটার কি কালারটা কি রেড কালার হয়ে গেল, শুধু ফার্স্ট লাইনের কালারটা। আমার কিন্তু অন্যান্য, আমার কিন্তু সবগুলো কি একটা ট্যাগের ভিতরেই আছে, এই যে সবগুলো কি S3 ট্যাগের ভিতরেই আছে, কিন্তু কি শুধু ফার্স্ট লাইন আমার কি এখানে ধরাই দিতে হবে যে ফার্স্ট লাইন, মানে ফার্স্ট লাইনে যাই থাকুক না কেন সেটাই কি রেড কালার হবে। সো ফার্স্ট লাইনের জন্য আমরা যদি চাই যে হাইট ওয়েট দিব, মানে ফন্ট সাইজ যদি দেয় যে 30 পিক্সেল, এরপরে দেখেন 30 পিক্সেল দিলে কি আমার লেখাটা বড় হয়ে যাইতেছে, আর লেখা কি ফার্স্ট আমার এটার ভিতরে কি এই লাইনে কি আরো লেখা ছিল, সেগুলো কি নিচে চলে আসছে। নিচে আসার পরে কি সেগুলো কি ব্ল্যাক কালার হয়ে গেছে। সো আমরা যখন এগুলো মানে নিচে চলে আসবে, আমার কি কাজটা করতেছে শুধু ফার্স্ট লাইনের জন্য, ফার্স্ট লাইনে যত কিছুই থাকুক না কেন সবকিছুই কি আমার কি রেড কালার হয়ে যাবে। সো আমি যদি ফন্ট সাইজটা যদি দেই এখানে শুধু 10 পিক্সেল, সো আমার দেখেন লেখাগুলো কত ছোট করে আসে, এই যে অনেকগুলো লেখা কিন্তু একটা লাইনের ভিতরে আসছে, কিন্তু সবগুলোই কি একবার ছোট ছোট করে আসছে। সো এটার জন্য যদি আমি চাই যে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে একটা লাইম কালার দিলাম। ওকে, আমার কি ব্যাকগ্রাউন্ড একটা লাইম কালার আসলো, জাস্ট আমরা একটা বুঝতে পারতেছি না, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে 40 পিক্সেল করি ফন্টের সাইজটা। ওকে, এখন কি আমরা কি এটার চেঞ্জটা কি বুঝতে পারতেছি। সো আমরা যখন কোনো একটা কিছু একসাথে লেখা ফেলাবো, সো ফার্স্ট লাইনের জন্য যদি আমরা কোনো স্পেশাল ভাবে যদি কোনো ডিজাইন করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে কি আমার ফার্স্ট লাইন কথাটা কি আমরা এখানে ধরাই দিব, জাস্ট কি যেই ট্যাগটা লিখে না কেন ক্লোন দিব, ক্লোন দেওয়ার পরে ফার্স্ট লাইন, আর আগেরটার জন্য দিয়েছিলাম কি ফার্স্ট লেটার। আমরা যখন কোনো একটা লেটার নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ফার্স্ট লেটার। ঠিক আছে, জাস্ট কাজ আমাদের এতটুকু, আমরা কি এতটুকুর ভিতরে অনেক কিছু শিখলাম। সো এরপরে লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট নিয়ে কিছু কাজ করব। সো সেটা নিয়ে, কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য এটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা কিছু লিখলাম আমরা HTML ফাইলে, কিন্তু
সেটার কিছু লেখা বাকি আছে, তো সেই লেখাটা লিখবো হচ্ছে আমরা সিএসএস ফাইল দিয়ে। সো সাপোজ ধরেন এখানে হচ্ছে আমি এখানে একজনের নাম লিখলাম যে আরাফাত রহমান, ঠিক আছে। সো তার নামটা আমি লেখার জন্য আমি এখানে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে S4 ট্যাগ। S4, সো এটা ফার্স্টে দিলাম আরাফাত, এটার জন্য একটা ক্লাস আইডি দিলাম। আইডি দিলাম হচ্ছে কি, আইডিটার নাম দিলাম হচ্ছে নেম 1, এন্ড এটা দিলাম হচ্ছে নেম 2। সো এখানে নামটা দিব হচ্ছে কি আরাফাত রহমান, আর এখানে দিলাম হচ্ছে রহমান। আর আমি সবগুলাই হচ্ছে আচ্ছা এভাবেই থাকুক। সো আমরা যদি এখন একটু ওয়েবসাইটে ঢুকি, তার আগে আমি এখানে কতগুলো বিয়ার ট্যাগ নিই। জাস্ট আমি অনেকগুলো বিয়ার ট্যাগ নিয়ে নিলাম, মানে নিচ থেকে ফাঁকা স্পেস করার জন্য। So, এই হচ্ছে আমার মেইন ট্যাগ, যে আরাফাত রহমানটা এইভাবে আসলো। সো ফার্স্ট আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সরাসরি এই স্পট ট্যাগটা ধরবো। আমরা এটা একটা স্টাইল ফাইলে করি, যেহেতু আমরা ওই ফাইলে অনেক কাজ করলাম। সো এটা হচ্ছে একটু এখানে করি, এখানেও করা যাবে এখানেও করা যাবে। সো এখানে হচ্ছে এই স্পট ট্যাগটা একটু ধরি, এই স্পট ট্যাগটা ধরার পরে আমি যদি এটার জন্য মার্জিন টপ 60 পিক্সেল, তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট এতটুকু করে রাখলাম। আর বাকি কাজগুলো আমরা হচ্ছে সেকশন নিয়ে কাজ করবো, আইডি নিয়ে কাজ করবো। এইভাবে আসলো, ঠিক আছে। সো এইভাবে আসার পরে আমি এটার জন্য একটা ফন্ট সাইজও দিয়ে দিই একই সাথে। ফন্ট সাইজ দিলাম হচ্ছে কি 50 পিক্সেল, যাতে সবার বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। 50 পিক্সেল করলাম। সো এখন আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে আরাফাত কথাটা লিখলাম এটার সামনে কি আমি এটার সামনে রহমান কথাটা নিয়ে আসবো, রহমান কথাটার আগে আরাফাত নিয়ে আসবো, আর আরাফাতের আগে মানে আরাফাতের পরে রহমান কথাটা লিখবো। সো রহমান কথাটা লেখার জন্য আমার এখানে হ্যাশটা ধরতে হবে। হ্যাশ ফার্স্টেরটা হচ্ছে নেম 1, এন্ড কন্ট্রোল ঢি দিয়ে এটা হচ্ছে নেম 2। সো এটার জন্য সেকেন্ড ব্র্যাকেট, এন্ড হচ্ছে এটার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর হচ্ছে এখানে জাস্ট এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার পরে ডবল কোলন দিব। এরপর এখানে লিখবো আফটার, এন্ড এটার পরে দিব ডবল কোলন, এটা দিব হচ্ছে বিফোর। তো আফটার হচ্ছে আফটার অর্থ কি পরে, আর বিফোর কি আমাদের আগে, লেখার আগে আসবে। সো আফটারটা যখন দিব, আফটার দেওয়ার পরে এখানে দিব কন্টেন্ট। কন্টেন্ট এবার হচ্ছে এখানে একটা সেমিকোলন বা কোলন দিব, সিঙ্গেল কোলন বা এখানে হচ্ছে ডবল কোলন দিলেও কাজ করবে, আর সিঙ্গেল কোলন একই কথা যেটা দিয়ে। তো এরপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে রহমান কথাটা। রহমান কথাটা আমি লিখে দিলাম, এখানে হচ্ছে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। সো এরপর যদি আমি এখানে রিলোড দেই, আমার আরাফাত রহমান কথাটা কি একসাথে কি হয়ে গেল, কিন্তু আমার কি এখানে কোনো স্পেস আসলো না। সো স্পেসটা দেওয়ার জন্য আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, আমি স্পেসটা এখান থেকেও নিতে পারি। এখান থেকে একটা স্পেস দিয়ে দিলাম, সো এখান থেকে একটা স্পেস নিয়ে নিল। আর স্পেসটা আমরা অন্যভাবে নিব। স্পেসটা হচ্ছে যদি আমি এখান থেকে নেই, সো আরাফাত লেখার পরে আমি এখান থেকে একটা স্পেস দিয়ে দেবো, একই কথা। ওখান থেকেও যে স্পেস কাজ করবে, এখান থেকেও সেম স্পেস কাজ করবে, যে ঠিক আছে। সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে রহমানের আগে কি আমার একটা আরাফাত কথা লিখতে হবে। সো আরাফাতটা যখন আমরা আগে নিয়ে আসবো, যখন আমরা পরে নিছি তখন কি আমরা আফটার দিয়ে কি রহমান কথাটা লিখছি, আর যখন আমরা কি এখানে কি করব, যখন আমরা বিফোর দিব, বিফোর মানে কি আমাদের আগে আসবে সেকশনটা। সো এটার ভিতরে যাই লিখি না কেন বিফোর মানে কি আমাদের আগে বসবে। সো বিফোর দেওয়ার পরে আমার যে বিফোর সেকশনটা আছে, সো এটার ভিতরে সেম ভাবে কন্টেন্ট, কন্টেন্ট সিঙ্গেল কোন দিলাম। সো এটার ভিতরে লিখলাম আরাফাত, আরাফাত কথাটা লিখে দিলাম। সো এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। সো এরপর যদি রিলোড দিই আমরা, সেম ভাবে আবারও সেম সমস্যা, কি একসাথে কি আরাফাত রহমান কথাটা কি আমার লেখা হয়ে গেল। তো এরপরে কি করতে হবে, জাস্ট এটার পরে আরাফাতের পরে, কারণ এটা যেহেতু বিফোর, সো এইখান থেকে একটা স্পেস নিতে হবে আমার, জাস্ট এখান থেকে। সো এরপর যদি রিলোড দেই, এই যে আমার কি আরাফাত রহমান কথাটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল, মানে আমি কি ইচ্ছা মতো কি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সো আপনাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্তই। সো এখন হচ্ছে সবাই একটু মাইকটা অন করেন, যে কারো কোথাও সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন এবার, যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়। হ্যাঁ বলেন।
হ্যাঁ, একবারে চলে আসবে, কিন্তু এটা এভাবেও করা যায়, জাস্ট আমি এই জন্যই দেখাইলাম, ঠিক আছে। এটা তো আমরা একবারও লিখতে পারতাম আরাফাত রহমান কথাটা, কিন্তু আমরা কি এটা হচ্ছে সিএসএস দিয়েও কি এইভাবে লেখা যায়, কন্টেন্টের ভিতরে যে কোনো কিছু লেখা যায়, আফটার বিফোর করে, আগে এন্ড পরে। এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, আর কারো কোথাও সমস্যা আছে কি? সবাই একটু মাইকটা অন করেন। তমাল, আপনি বলেন যে আপনি কি কতটুকু বুঝতে পারলেন। হ্যালো? কেউ কিছু বলতেছেন না কেন? সবাই কি বুঝতে পারছেন তাহলে? স্পট ট্যাগটা আমি যে যে কোনো জায়গায় এটা লিখতে পারবো, এখানে এই স্পট না, আপনি যদি পি ট্যাগ দিয়েও লিখতে চান এই কাজটা পি ট্যাগ দিয়েও করতে পারবেন, জাস্ট আমি এই স্পট ট্যাগ দিয়ে করে দেখাইলাম। এটা হচ্ছে যে কোনো ট্যাগ নিয়ে এই কাজটা করতে পারবেন আপনারা, বুঝতে পারবেন? মানে যে কোনো ট্যাগ নিয়ে যে কোনো কাজ করা যায়। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ব্র্যাকেট সফটওয়্যারের ভিতরে এখান থেকে ফাইলে যাবেন, ফাইলের ভিতরে এক্সটেনশন ম্যানেজারে যাবেন, এরপর এখানে সার্চ দিবেন যে অটো সেভ। অটো সেভের যেটা আসবে সেটা হচ্ছে সবাই ইনস্টল করে নেবেন। তো অটো সেভের যেটা আসবে ওইটা ইনস্টল করলে জাস্ট অটো অটো সেভ হবে, ওটা হচ্ছে আপনার আর সেভ করতে হবে না। আচ্ছা, এটার সিস্টেমটা হচ্ছে আমি এটার সামনে কিছু লিখবো, সো এটার সামনে যখন আমরা কিছু লিখতে যাব সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল চেপে চেপে লিখতে হবে। তো এখন যদি আমি এইচ1 লিখি, সবগুলো কি একসাথে হইতেছে? আমি এখানে যাই লিখবো সবগুলো কি একসাথে কাজ করতেছে? হ্যাঁ, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের মতো শেষ করতে পারি। আর যতটুকু করলেন এগুলো হচ্ছে সবাই প্র্যাকটিস করে ফেলান, আর যারা করে না তাদের হচ্ছে এটা তাদের ব্যর্থতা, কারণ সবারই দিয়ে তো আর সবকিছু সম্ভব না। যাই হোক, আপনারা যে কজন করতেছেন রেগুলার ক্লাস করেন, আর আপনাদের যে রমজানের প্রথম থেকে আপনাদেরকে কাজের দিকে নিয়ে যাবো, কারণ যতটুকু শিখছেন মোটামুটি কাজের ধারণা আসছে। তো এখন হচ্ছে আপনাদেরকে মানে মার্কেট প্লেসে নেয়ার মতো আর কিছু পোর্টফোলিও তৈরি করবেন, এরপর হচ্ছে সবাই মার্কেট প্লেসে যাবেন। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।